আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশের যে প্রাণী সম্পদ রয়েছে এবং প্রাণী সম্পদের যে চিকিৎসা সেবাটি রয়েছে সেই সেক্টরটি নিয়ে। বিশেষ করে আমরা আজকে যে ভেটেরিনারি চিকিৎসার যে পদ্ধতি এবং এই সেক্টরে কতদূর এগোলো বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর এর জন্য আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল আজিজ আল মামুনকে। ডাক্তার আব্দুল আজিজ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই, আপনি তো ভেটেরিনারি হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, তো এখন পর্যন্ত আপনারা কি কি সেবা দিচ্ছেন সারা বাংলাদেশ ব্যাপী, সেই বিষয়টা একটু আমাদের বলবেন। প্রাণী সম্পদ বিভাগের মেন যে উদ্দেশ্য সবার জন্য নিরাপদ, পর্যাপ্ত, মানসম্মত প্রোটিন নিশ্চিত করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রাণী সম্পদ বিভাগ, আমার সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল, আমরা প্রাণী স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অসুস্থ অ্যানিমালকে সুস্থ করার জন্য তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি, পাশাপাশি সুস্থ অ্যানিমালকে যাতে অসুস্থ না হতে পারে, কোনো রোগ বালায় আক্রান্ত না হতে পারে, তার জন্য আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করে থাকি। এ লক্ষ্যে আমরা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল সহ বাংলাদেশের 64টা জেলা ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা পর্যায়ে যে উপজেলা প্রাণী সম্পদ অফিস এবং ভেটেরিনারি হাসপাতাল আছে, তারা কাজ করে যাচ্ছে। এখন একটু আপনি বলবেন যে আমাদেরকে, আমরা যে বিষয়টি দেখি যে সারা দেশে যেই আপনাদের হসপিটালগুলো আছে সেগুলোতে এখন পর্যন্ত কি পরিমাণ লোকবল আছে, এবং অনেক সময় আমরা দেখে থাকি যে সঠিক চিকিৎসা কিংবা যখন প্রয়োজন খামারিদের তখন আসলে আপনাদেরকে পাচ্ছে না, এরকম অভিযোগ আসলে পাওয়া যায়। তো আপনারা কিভাবে আসলে এটি পরিচালনা করেন? অ্যাকচুয়ালি আমাদের উপজেলা পর্যায়ে প্রত্যেকটা অফিসে একজন ভেটেরিনারি সার্জন আছে এবং একজন উপজেলা প্রাণী সম্পদ অফিসার আছে। এছাড়া আমাদের জেলা পর্যায়ে আমাদের ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসার, জেলা প্রাণী সম্পদ অফিসার, জেলা পর্যায়ে আমাদের জেলা ভেটেরিনারি হাসপাতালে একজন ভেটেরিনারি সার্জন আছে। এছাড়াও আমাদের কৃত্রিম প্রজনন সাইট দেখার জন্য একজন উপপরিচালক আছে, তার আন্ডারে আমাদের থেরিওজেনোলজিস্ট আছে, আমাদের ডিওলোর আন্ডারে জেলা প্রশিক্ষণ কর্মকর্তাও রয়েছে। আমাদের জনবলের দিক থেকে আমরা বলবো যে আমাদের ইউনিয়ন পর্যায়ে আমাদের ডাক্তার প্রয়োজন, কিন্তু ইউনিয়ন পর্যায়ে আমরা রিকগনাইজড বা আমাদের কোনো ভেটেরিনারিয়ান নাই। আমরা ইউনিয়ন পর্যায়ে কাজ দেখাশোনা করার জন্য আমাদের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা বা ভিএপি এরাই দেখাশোনা করে। পাশাপাশি আমাদের আর্টিফিশিয়াল ইনসিমিনেশন যে কার্যক্রম, এটা দেখার জন্য আমাদের একজন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আর্টিফিশিয়াল ইনসিমিনেশন এরা আছে। এই লোগোবল দিয়েই আমরা সাধারণত রুট লেভেল পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন এই সেক্টরে আছেন, আগে থেকে কি চিকিৎসা সেবা আপনারা আরো বেশি বৃদ্ধি করতে পেরেছেন কিনা? আগে আমরা তো আমাদের যানবাহনের ফ্যাসিলিটিস ছিল না, আমরা কৃষকের দোরগোড়ায় যে সেবা দিতে পারতাম না। ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি উপজেলাতে আমাদের এমবিসি দেওয়া হয়েছে, যেটা নিয়ে আমরা কৃষকের দোরগোড়ায় যদি কোনো কৃষক, কোনো খামারি তার খামারে অসুস্থ দেখা যায়, জরুরি সেবা নিতে চায়, তাহলে আমাদের কল করলেই আমাদের ডাক্তার যারা আছে উপজেলা পর্যায়ে তারা তার বাড়িতে যে সমস্ত ওষুধপত্র বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বহনযোগ্য সেগুলো নিয়ে তারা খামারের দোরগোড়ায় যে সেবাটা দিতে পারছে। এখন পর্যন্ত আপনাদের এই ভেটেরিনারি হসপিটাল থেকে কি পরিমাণ সেবা আপনারা দিয়েছেন, তার কোনো পরিসংখ্যান কি আপনারা রাখেন কিনা? পরিসংখ্যান তো রাখাই হয়। আমার কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল থেকে আমরা বিগত অর্থ বছরে প্রায় 1 লক্ষ পেট অ্যানিমালকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি। এর পাশাপাশি আমরা পোলট্রি বা লার্জ অ্যানিমাল বা স্মল রুমিনেন্ট এগুলো মিলে আরও কয়েক লক্ষ হবে, এগুলো আমরা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল থেকে দিয়ে থাকি। তাছাড়া আমাদের জেলা পর্যায়ে যে আমার কাছে যেহেতু জেলা ভেটেরিনারি হাসপাতালের রিপোর্টটা আসে, জেলা পর্যায়ে আমাদের 64টা ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হাসপাতাল থেকে আমাদের কয়েক লক্ষ অ্যানিমাল গত অর্থ বছরে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতি সেক্টরে আসলে প্রযুক্তির ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো আপনাদের এই ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা সেবার ক্ষেত্রে কি আপনারা নতুন প্রযুক্তি কিংবা রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে ডায়াগনোসিস ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো আনতে পারছেন কিনা? আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই আমার সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল, আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে
যে হাসপাতাল আছে, পাশাপাশি উপজেলা পর্যায়ে কিছু হাসপাতালে আমাদের ডায়াগনস্টিক ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে আমাদের এখানে আধুনিক চিকিৎসা সেবা বলতে যেটা বোঝায়, আমাদের এখানে আল্ট্রাসোনো 4D কালার আল্ট্রাসোনো মেশিন আছে অত্যাধুনিক, ডিজিটাল এক্সরে মেশিন আছে, পোর্টেবল আল্ট্রাসোনো মেশিন আছে, এন্ডোস্কোপিক মেশিন আছে, এখানে মিল্ক অ্যানালাইজার আছে, আমাদের বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার আছে, আমাদের হিমাটোলজিক্যাল অ্যানালাইজার আছে। আমাদের কোনো অ্যানিমাল যদি এখানে ট্রিটমেন্ট, অসুস্থ অ্যানিমাল নিয়ে যাওয়া হয়, ডাক্তার যদি মনে করে একে টেস্ট করার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে সে টেস্ট করে তার সঠিক ডায়াগনোসিস করে সেই ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। সুতরাং আমি বলবো যে আগের আমলের ট্রিটমেন্ট আর নাই, এখন অফকোর্স আমরা ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস আমাদের আছে, তবে আরও বৃদ্ধি করার প্রয়োজন। আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করেই তারপরে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। সেক্ষেত্রে কি মানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আপনার কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটালেই কি উপজেলা থেকে রেফার করা হয় কিনা, নাকি উপজেলা থেকে এটার সমাধান দেওয়া যাচ্ছে? এটা উপজেলা বা জেলা থেকে যদি কোনো কঠিন এবং জটিল রোগ থেকে থাকে সেটা রেফার করলে আমাদের এখানে যদি নিয়ে আসে আমরা সেই ট্রিটমেন্টটা দিয়ে থাকি। সেন্ট্রাল যে ভেটেরিনারি হসপিটাল, মানে এইখানেই আপনাদের মোট কয়টি বিভাগ এখন পরিচালিত হচ্ছে? এখানে আমাদের প্যাথোলজিক্যাল একটা সেকশন আছে, রেডিওলজিক্যাল সেকশন আছে আমাদের পাশাপাশি আমাদের যে ডাক্তারগুলো আছে, আসলে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল এটা আমরা শিফটিং ওয়েতে আমরা সেবাটা দিয়ে থাকি। সপ্তাহে প্রতি সপ্তাহে আমরা 2 শিফটে এটা চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এক শিফট, এবং দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। এর বাইরে যদি কাউকে যদি কোনো জরুরি সেবার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সে সহযোগিতা করে থাকি। আমাদের প্রথমে এখানে সিস্টেম হলো, প্রথমে রোগী নিবন্ধন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে তারপরে সে রেজিস্ট্রেশন অনুযায়ী ওই ডক্টরের চেম্বারে চলে যায়। যদি দেখা যাচ্ছে তার লার্জ অ্যানিমাল রিলেটেড কোনো সমস্যা থাকে, তখন আমরা লার্জ অ্যানিমাল এক্সপার্ট আমাদের কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল আছে, তার কাছে রোগীটা রেফার করায়। যদি দেখা হয় বোন রিলেটেড অর্থোপেডিক্যাল কোনো কেস থাকে, আমাদের অর্থোপেডিক্যাল রিলেটেড ডক্টর আছে। এর ছাড়া আমাদের যদি জু রিলেটেড কোনো জু অ্যানিমাল রিলেটেড কোনো কেস থাকে, সেটা আমাদের জু অ্যানিমাল এক্সপার্টও সেখানে আছে, পাশাপাশি আমাদের পেট এক্সপার্টও আমাদের আছে। সুতরাং আমরা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল এখানে সেকশন ওয়াইজে আমরা চেষ্টা করি রোগীকে সেবা দেওয়ার জন্য, কিন্তু আমাদের জেলা বা উপজেলা পর্যায়ে যেহেতু জনবলের সংকটটা রয়েই আছে, সুতরাং সেখানে আমাদের এই ধরনের সুযোগ নাই যে সেকশন ওয়াইজ অ্যানিমাল ট্রিটমেন্টের কোনো সুযোগ নাই, কারণ ওই ধরনের জনবল আমাদের নাই। উপজেলাগুলোতে আপনাদের মানে কয়জন করে কর্মরত থাকেন? উপজেলায় আমাদের অর্গানোগ্রামে একজন ভেটেরিনারি সার্জন, একজন ডক্টরের পদ আছে, এটা বৃদ্ধি করার প্রয়োজন। আচ্ছা, তো একজনের অধীনেই কি মানে পুরো উপজেলা তাকে দেখতে হয়, সেটা এটা ভেরি ভেরি টাফ ব্যাপার। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি, হয়তো আগামী ভবিষ্যতে আমাদের পদসংখ্যা যদি অর্গানোগ্রাম বৃদ্ধি পায়, আমরা ইউনিয়ন পর্যায়ে যদি আমাদের ডক্টর নিয়োগ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা জনগণকে আরও বেশি সেবা দিতে পারি। এখন পর্যন্ত আপনাদের অনেক ধরনের রোগ তো আপনারা পেয়ে থাকেন, নতুন কোনো রোগ কি আপনারা পেয়েছেন যেগুলো আসলে আপনাদের ট্রিটমেন্ট করতে একটু হিমশিম খেতে হয়েছে, কিংবা কিছু কিছু নতুন রোগ তো আবির্ভাব ঘটে? যেমন আমাদের এই মুহূর্তে আমাদের সবচেয়ে লার্জ অ্যানিমালের যে রোগটা বেশি মানে আমাদের পেড়া দিচ্ছে, এটা হলো LSD, যেটাকে লাম্প স্কিন ডিজিজ বলা হয়। এই রোগটা 2019 সালে বাংলাদেশের প্রথম ধরা পড়ে, তারপর থেকে মোটামুটি বৃদ্ধি পেয়েছে। ইতিপূর্বে এই রোগের কোনো ভ্যাকসিন, এটা ভাইরাস ঘটিত একটা রোগ, ভ্যাকসিন ছিল না, বিদেশ থেকে আমদানি করতে হতো। ইতিমধ্যে আমরা প্রাণী সম্পদ বিভাগ এই রোগের এগেনস্টে ভ্যাকসিন আবিষ্কার করছে, এবং মাঠ পর্যায়ে ইতিমধ্যে আমাদের প্রায় 2 লক্ষ ডোজ ভ্যাকসিন উৎপাদন হয়েছে, যেটা এখন রানিং আছে। অলরেডি মাঠ পর্যায়ে এটা ব্যবহার করা হচ্ছে। ভেটেরিনারি হাসপাতাল আপনারা যেহেতু সেন্ট্রালি এটা নিয়ন্ত্রণ করছেন সারা বাংলাদেশে, তো আপনার কাছে কি মনে হয় যে যারা সেবা নিচ্ছে তারা কি আসলে আপনাদের সেবা নিয়ে স্যাটিসফাই হতে পারছে কিনা? একজনের ডিমান্ড ফুলফিল করা কঠিন ব্যাপার। তারপরেও আমি মনে করি, আমি যেহেতু সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতালে, আমার নিজস্ব একটা হাসপাতাল এখানে আছে, প্রতিদিন প্রায় 300 থেকে 350
অ্যানিমাল লাভার রেজিস্ট্রেশন করা হয়, যাদের আনিত প্রাণীর সংখ্যা প্রায় 6 থেকে 700, এবং এর ম্যাক্সিমাম হলো পেট অ্যানিমাল, অ্যাবভ 80% পেট, তার মধ্যে ম্যাক্সিমাম ক্যাট। এছাড়া ডগ আছে, পেট বার্ড, র্যাবিট, শৌখিন গোট, এই ধরনের অ্যানিমাল এখানে আসে। আমরা চেষ্টা করি সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার জন্য। আমি সিসি ক্যামেরার মাধ্যমে বা সার্বক্ষণিক ফিজিক্যালি আমি মনিটরিং করার চেষ্টা করি কারো সেবা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। আমি স্যাটিসফাইড, কারণ পাবলিকের ওপিনিয়ন আমরা শুনি, তারা স্যাটিসফাইড। সুতরাং তবে আরও বেশি দিতে পারলে, আরও বেশি আধুনিক ফ্যাসিলিটিস যদি বৃদ্ধি করা যায়, আর কারণ আমাদের এখানে কিছু ল্যাকিংস থেকেই যায়। যেমন আমাদের একটা অপারেশন করার পরে পোস্ট অপারেটিভ কেয়ার নিতে হয়, কিন্তু আমাদের তো এই ধরনের বেডিং সিস্টেম নাই। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যাতে অপারেশন করার পরে আমরা হাসপাতালে রেখেই তাকে পরবর্তী সেবাগুলো দিতে পারি। এই ফ্যাসিলিটিসটা একটু বৃদ্ধি করতে পারলে আরও আমাদের পাবলিককে স্যাটিসফাই করা যেত। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আপনাদের এই ডিপার্টমেন্টটা, তো আপনাদেরকে যে বাজেট বরাদ্দটা দেয়া হয় সেটা আসলে আপনারা কোন কোন খাতে আসলে ব্যয় করে থাকেন মূলত? বাজেট বরাদ্দ বলতে এখানে আমাদের মেডিসিনাল কস্টের জন্য ট্রিটমেন্ট পারপাসে যে মেডিসিনগুলো ক্রয় করা হয়, অন্যান্য যন্ত্রপাতি সরঞ্জাম বা ওষুধ যন্ত্রপাতি, এটা আমরা আমাদের সেন্ট্রাল মেডিসিন লাইভস্টক মেডিসিন স্টোর আছে কেন্দ্রীয়ভাবে, সেখান থেকে বার্ষিক চাহিদার ভিত্তিতে ওষুধ ক্রয় করা হয়। সেখানে বাজেটের পরিমাণ খুবই কম। এটা বাংলাদেশের যে পরিমাণ অ্যানিমাল আছে আর বাজেট হিসাব করলে বিলো 50 পয়সা পার অ্যানিমাল। এত অল্প পয়সা দিয়ে তো আসলে চিকিৎসা সেবা চালানো ভেরি টাফ ব্যাপার। তারপরেও আমরা চেষ্টা করে যাই পাবলিককে সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার জন্য। যেটা দেখে থাকি যে যারা হিউম্যান ট্রিটমেন্ট করে থাকেন তারা কিন্তু প্রাইভেট চেম্বারও করেন সেই ডক্টররা। তো আপনাদের ডক্টররাও কি মানে প্রাইভেট পেটের চিকিৎসা দিয়ে থাকেন কিনা? প্রাইভেট পেট ক্লিনিক গড়ে উঠছে ঢাকা শহরে, প্রায় 100-র ঊর্ধ্বে, 130 থেকে 40টা পেট ক্লিনিক হবে যেটা প্রাইভেটভাবে, এবং জেলা লেভেল বা বড় বড় সিটি কর্পোরেশনগুলোতেও এই প্রাইভেটভাবে এই ক্লিনিকগুলো গড়ে উঠছে। যারা ভেটেরিনারিতে লেখাপড়া করছে, যারা চাকরি পায়নি, তারা সেখানে প্র্যাকটিস করে। পাশাপাশি অনেক গভর্নমেন্ট অফিসার তারা অফিস টাইমের বাইরে যেও ওই সমস্ত ক্লিনিকগুলোতে তারা প্র্যাকটিস করে। আচ্ছা, এটা জনগণ আমি মনে করি উপকৃত হয়, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে 5টার পরে হয়তো ডক্টর পাচ্ছে না। সেই ক্ষেত্রে অনেক সময় অ্যানিমাল তো অসুস্থ টাইম নিয়ে আসে না, যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে। দিনের বেলা হলে সেগুলো অফিসে দেখাতে পারছে, বাট রাতে হলে সেগুলো তো পাবলিকের পক্ষে সম্ভব হয় না, বা অনেকের সময় থাকে না নিয়ে আসার, যে কারণে হয়তো সেগুলো পাবলিক নিড বেসিসে এই প্রাইভেট ভেট ক্লিনিকগুলো গড়ে উঠছে। এখানে আমি মনে করি যেটা মানুষের সেবাটা আরো পাচ্ছে। মানে সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটালের কোনো অনুমোদন নিতে হয় কিনা, কিংবা কিভাবে এটা আসলে এই প্রাইভেট ক্লিনিকগুলো আমাদের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আছে, সেখান থেকে অনুমোদনটা নিয়ে থাকে। মানে সেক্ষেত্রে আপনাদের তদারকি করার কোনো সুযোগ নেই এখানে? আমরা তো ভেটেরিনারি কাউন্সিল তারা তদারকি করে, যেহেতু তারা এটা অনুমোদন দিয়ে থাকে এই মুহূর্তে, তারা এটা তদারকি করে। এর বাইরেও যদি কোথাও কোনো অ্যাকারেন্স ঘটে আমরা তো দেখতেই পারি। প্রাণী সম্পদ বিভাগ, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যদি পাবলিকের এগেনস্টে কিছু যায়, সেক্ষেত্রে তো দেখার এখতিয়ার আছেই। আচ্ছা, তো ধরেন যারা গৃহপালিত যেই অ্যানিমেলগুলো আছে সেগুলো তো তাদের যারা ওনার আছে তারা নিয়ে আসলো, কিন্তু আসলে আমাদের বিস্তৃত একটি বন, সুন্দরবন সহ আশেপাশে বেশ কিছু বন, সেখানে যে অ্যানিমেলগুলো আছে মানে তাদের চিকিৎসা কিংবা তাদের সুরক্ষার ক্ষেত্রে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? বন বিভাগের থেকে যদি কোনো বন্য প্রাণী আসে সেগুলো কি করা হবে? এখানে বন বিভাগের একটা ব্যাপার আছে, তাদের কিছু ডক্টরও আছে সেখানে রিক্রুট করা,
তারা এগুলো দেখাশোনা করে। এর ফলে তারা যদি আমাদের কোনো সহযোগিতা চায় আমরা দিয়ে থাকি। যেমন গাজীপুর সাফারি পার্ক, এখানে কোনো অ্যানিমাল যদি অসুস্থ হয়ে যায়, ওখানে একজন ভেটেরিনারিয়ান নিয়োগপ্রাপ্ত আছে, বাট বড় কিছু ঘটনা ঘটলে বা ম্যানেজমেন্টের কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে তারা একটা ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে উচ্চ পর্যায়ে। সেখানে আমরা সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। এর পাশাপাশি আমাদের গভর্নমেন্ট, বিশেষ করে আমাদের ন্যাশনাল জু, কেন্দ্রীয় গো প্রজনন এবং দুগ্ধ খামার সাভার, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেন বা উপদেষ্টা মহোদয়, অনেকের বাড়িতে তারা কিন্তু এই অ্যানিমাল রেয়ার করে থাকে, আমরা তাদেরকে সেবাটা দিয়ে থাকি। ইভেন আমরা বঙ্গভবনেও আমরা অনেক অ্যানিমাল আছে, সেগুলো আমরা সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল থেকে তাদের দেখভাল করে থাকি। সেটা তো আপনাদেরকে রিকুইজিশন দিলে আপনারা সেখানে যান, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা স্বেচ্ছায় আসলে প্রাণী সেবায়, মানে বিশেষ করে বন্য প্রাণীর ক্ষেত্রে, মানে কোনো ধরনের আপনাদের মনিটরিং করার ব্যবস্থা আছে কিনা? না, বন্য প্রাণীটা আসলে তো লাইভ স্টক ডিপার্টমেন্টের না, এটা হলো বন বিভাগের। আচ্ছা আচ্ছা, মানে তাদের সাথে কোলাবোরেশন করার কোনো সুযোগ নাই সেখানে? তারা আমাদের সঙ্গে কোলাবোরেশন করলে আমরা তাদেরকে হেল্প করি। তো এখন পর্যন্ত আপনাদের এই খাত থেকে আসলে, মানে আমরা যদি একটু চিন্তা করি যে মানে সরকারের আসলে রাজস্ব আয়ের উপায়টা কি, মানে এই ভেটেরিনারি খাত থেকে? রাজস্ব আয়ের খাত বলতে এখানে তো আমাদের অনেকগুলো গভর্নমেন্ট খামার আছে, গভর্নমেন্ট পোল্ট্রি ফার্ম, গভর্নমেন্ট ডেয়ারি ফার্ম, ডাক ফার্ম, পিগ ফার্ম। এখান থেকে তো বড় ধরনের একটা রেভিনিউ আসে। পাশাপাশি আমাদের ভ্যাকসিন, আমরা তো গভর্নমেন্ট ভ্যাকসিন উৎপাদন করি মহাখালী থেকে, সে ভ্যাকসিনটাও কিন্তু আমাদের সরকার নির্ধারিত মূল্যেই, সেটাও আমাদের আর্নিং একটা রেভিনিউ সোর্স। আর সবচেয়ে বড় আরেকটা সোর্স আছে আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আমরা তো কৃত্রিম প্রজনন, মানে সংকরণের মধ্যে জাতের উন্নয়ন ঘটায়, আমাদের সেখানে একটা বড় একটা আর্নিং সোর্স, যেটা সরকারের বেশি রাজস্ব সেখান থেকে আমাদের আসে সিমেন্ট সরবরাহের মাধ্যমে গভর্নমেন্টের। আচ্ছা, মানে সেখানে কি ভেটেরিনারি হসপিটাল তাদের সাথে কাজ করে? আমাদের লাইভস্টক ডিপার্টমেন্ট এর আন্ডারে আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আছে, ফার্ম আছে, এগুলো সবই আমাদের একই অধিদপ্তরে। কোনো গবেষণা হয় কিনা আপনাদের? হ্যাঁ, গবেষণা তো অবশ্যই হয়, কারণ আমরা যদি ফিল্ডে আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি, ভ্যাকসিনের কার্যকারিতা আছে কিনা সেটার জন্য আমাদের তো গবেষণা করা হয়, সেই অনুযায়ী আমরা পরবর্তী অ্যাকশন নেওয়া হয়। পাশাপাশি আমাদের সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাব আছে, সেখানে তো আমাদের অনেক মানে কার্যক্রম, আমাদের ডিজিজ ডায়াগনোসিস থেকে শুরু করে এভরিথিং সেখানে করা হয়। আমাদের ফিল্ডের কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে কিনা, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করে। আপনারা জানেন AMR এখন একটা বড় একটা সমস্যা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট। সে অনুযায়ী আমাদের ফিল্ডে অনেক কাজ করতে, আমাদের কোন ধরনের রোগের বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক কাজ করছে, কোনটা করছে না, রেজিস্ট্যান্ট গ্রো করছে, সেই অনুযায়ী আমরা ফিল্ডে ট্রিটমেন্টটা দিয়ে থাকি। ডায়াগনোসিসের মাধ্যমে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি, ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলেন বা ল্যাবরেটরি ডায়াগনোসিস বলেন। আচ্ছা, এই ক্ষেত্রে কি আপনাদের মনে হয় যে ডায়াগনোসিসের সংখ্যা আরো বাড়ালে আমাদের পরিসরটা আরো? এই মুহূর্তে আমাদের ফিল্ড পর্যায়ে আমাদের ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাব আছে 10-12টা, আমাদের সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাব আছে একটি, যে আমাদের উপজেলা পর্যায়ে কিছু মিনি ডায়াগনস্টিক ল্যাব আছে, জেলা পর্যায়ে প্রত্যেক জেলা ভেটেরিনারি হাসপাতালের আমাদের ল্যাব ফ্যাসিলিটিস বৃদ্ধি করা হয়েছে। সুতরাং কিন্তু অনেক সময় অভিযোগ পাওয়া যায় যে ল্যাব আছে ঠিকই, কিন্তু ডায়াগনোসিস করা যাচ্ছে না, মেশিনের কার্যকারিতা কাজ করছে না, কিংবা অপারেটর নাই, মানে এরকম অভিযোগগুলো আসে। একটু সমস্যা থেকে যায়, কারণ আমরা যে ফিল্ড পর্যায়ে ল্যাবগুলো আমরা রিসেন্টলি এই ডায়াগনস্টিক ল্যাবগুলো আমরা যন্ত্রপাতি ইনস্টল করছি। আমাদের তো জনবলের একটা সংকট রয়ে গেছে, আমাদের এই সমস্ত ল্যাব ফুললি ফাংশন করতে গেলে সেখানে প্যাথোলজিস্টের দরকার, আমাদের ল্যাব টেকনিশিয়ান দরকার, কিন্তু আমাদের জনবলের সংকট রয়ে গেছে। আমরা আশা করছি এই জনবলের সংকট যদি দূর হয় তাহলে আমরা ফুললি ল্যাবগুলো ফাংশনিং করতে পারবো। আচ্ছা, এই আপনাদের যারা ভেটেরিনারি সার্জন আছেন তারা কি শুধু যেই এক্সপার্ট, যারা শুধু এক্সপার্ট হিসাবেই কি তারা দিয়ে থাকেন, নাকি সামগ্রিক চিকিৎসা সেবাই তারা ওইখানে দিয়ে থাকেন? আমাদের উপজেলা পর্যায়ে একজন ভেটেরিনারি সার্জন, সুতরাং তাকে তো
সকল বিষয়ে মানে এক্সপার্ট হতে হবে। সে লার্জ অ্যানিমালও দেখে, সে স্মল রুমিনেন্টও দেখে, সে পেটও দেখে এবং সে পোলট্রিও দেখে। সুতরাং তাকে সব কিছুই দেখতে হচ্ছে। এর বাইরে যদি সে কোনো কিছুতে দেখা যায় তার স্কিলনেস একটু কম আছে, সেই ক্ষেত্রে সে রেফার করতে পারে যে পার্শ্ববর্তী কোনো উপজেলা বা জেলা লেভেলে যে সমস্ত অফিসার আছে, ডক্টর আছে, তাদের কাছে রেফার করতে পারে। তারপরেও যদি তারা না পারে, তখন আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদেরকে জানায়। তাদের কি কোনো ভ্রাম্যমাণ টিম আছে, এরকম কিছু কি? হ্যাঁ, আমরা যখন মাঠ পর্যায়ে কোনো রোগ বালাই দেখা যায় কঠিন জটিল, সেই ক্ষেত্রে মাঠ পর্যায়ে কোনো ইনফরমেশন পেলে আমরা কেন্দ্রীয়ভাবে একটা ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে দেই। তারা সেখানে যে তাদেরকে সহযোগিতা করেছে, সেই রোগ নির্ণয় থেকে শুরু করে তার কন্ট্রোলিং ব্যবস্থা এভরিথিং তারা সহযোগিতা করে থাকে। তারা শুধু আসলে ভ্যাকসিনটা প্রোভাইড করে থাকেন। ভ্যাকসিন ছাড়াও একটা প্রাণীর তো অনেক ধরনের প্রয়োজনীয়তা থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা কি করেন সেগুলো কি? অ্যাকচুয়ালি রোগ নিয়ন্ত্রণের জন্য আমরা তো ভ্যাকসিন আছে, বলেন ডেইরি মানে ক্যাটেল ভ্যাকসিন বলেন, পোলট্রি ভ্যাকসিন বলেন বা পেট ভ্যাকসিন বলেন। আমরা এগুলো তো ভ্যাকসিন হলো রোগ কন্ট্রোলের জন্য, প্রিভেনশনের জন্য আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। পাশাপাশি আমরা তো শুধু প্রিভেনশন বা রোগ বালাই যাতে না হয় তাদের অনেক ধরনের পরামর্শ খামারিদের বা পাবলিককে দিয়ে থাকি। যেমন এর সঙ্গে জড়িত আছে তার হাউজিং সিস্টেম, তার গুড হাউজিং ম্যানেজমেন্টে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। তাদের ফিডিং ম্যানেজমেন্ট, হ্যাঁ, তাহলে ভালো মন্দ খাদ্য খাওয়ার, কী ধরনের খাদ্য খাওয়ার সেটা আমরা পরামর্শ দিয়ে থাকি। ভ্যাকসিনেশন, প্রপার ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, তার প্রপার ডিসপোজাল সিস্টেম, এগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি। এগুলো করলে হয় কি, ওই খামারি বা অ্যানিমালটা অসুস্থ হয় না। হ্যাঁ, অসুস্থ না হলে তাকে আর ট্রিটমেন্ট করারও প্রয়োজন থাকে না। সুতরাং গুড হাউজিং ম্যানেজমেন্ট বলেন, গুড লাইভস্টক প্র্যাকটিস বলেন, সবগুলো আমরা তাদেরকে। এখান থেকে কোনো মেডিসিন কি আপনারা বিনামূল্যে দিয়ে থাকেন কিনা, কিংবা? অফকোর্স গভর্নমেন্ট হাসপাতালে তো মেডিসিন ফ্রি, এখানে তো কোনো টাকার প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে। মানে সেক্ষেত্রে কি অ্যাভেলেবেল সব জেলায় এবং উপজেলায়? অ্যাভেলেবল, আমি তো আগেই বলেছি। অ্যাকচুয়ালি আমাদের যে পরিমাণ অ্যানিমাল আছে আর যে পরিমাণ বাজেট অ্যালোকেশন হয় মেডিসিন পারপাস, সেখানে বিলো 50 পয়সা পার অ্যানিমাল। ফুললি তো স্যাটিসফাই করা সম্ভব হয় না। 50 পয়সারও নিচে আমাদের পার অ্যানিমালের পার ইয়ারে আমাদের বাজেট। ধন্যবাদ ডাক্তার আব্দুল আজিজ, আপনার সাথে আসলে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। আশা করি এই বিষয়গুলো নিয়েই আমাদের যারা দর্শক আছেন তারাও আরও বেশি, যারা পশু পালন করে থাকেন, যাদের গৃহপালিত পশু আছে, তারা অনেক বেশি উপকৃত হবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের বাংলাদেশের সম্পদের আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।